জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী সাথ হাসিনা নিয়ে যেতেন দেশ সদস্য। জানাবো দ্য কনভারসেশনের প্রতিবেদন, বন্দি বিনিময় চুক্তি নাকি কূটনীতি, কোন পথে হাসিনার প্রত্যাপন। এদিকে বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় জানালেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের স্ত্রীর স্বর্ণালংকার জিম্মি দেওয়ার নির্দেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গী সাথ হাসিনা নিয়ে যেতেন দেশ সদস্য। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সফর করবেন তিনি। তবে এই সময় এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি ৩ সফর সঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে এবারই সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর ইউনূস। এর আগে ২০১৫ সালে শেখ হাসিনা ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিষয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান। তারও আগে ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে তার সঙ্গীর সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে সংখ্যা ছিল ১৩৪ জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা থাকতেন। তবে ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৭ সদস্যের প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে রাখা হয়নি। এ বিষয়ে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। এক পর্যায়ে বা উচ্চ পর্যায়ে সাধারণ আলোচনা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বৈশ্বিক সুশাসনের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর সামিট অব দ্য ফিউচার এ যোগ দেওয়ার কথা রয়েছে শীর্ষ নেতাদের। দ্য কনভারসেশনের প্রতিবেদন, বন্দি বিনিময় চুক্তি নাকি কূটনীতি, কোন পথে হাসিনার প্রত্যাপন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতে হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচার কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই পরিস্থিতিতে হাসিনাকে ভারত থেকে ফেরানো নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবারের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছে হাসিনার ভারত অবস্থান নিয়ে। এমন আবহে গতকাল ভারতীয় সংবাদ সংস্থার পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দিল্লি সেফ হাউসে বসে যেসব নির্দেশনা পাঠাচ্ছেন হাসিনা তাতে বিরক্ত প্রকাশ করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কি ভারতে হাসিনাকে ফেরত পাঠাবে? এ নিয়ে দোলাচলে ঢাকার রাজনৈতিক মহল। বাংলাদেশে ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনেককে মনে করেছে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। তবে দ্য কনভারসেশন গতকাল বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলেছে, বন্দি বিনিময় চুক্তিতে একটি বিশেষ উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যাপন করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারতে হাসিনাকে ফেরত দিয়ে অস্বীকৃতি জানাতে পারে। আবার এই চুক্তিতে উল্লেখ আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়ার অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ধারায় পড়েছে। আবার ভারত যদি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা প্রদান করে, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, যে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্য কনভারসেশন তাদের প্রতিবেদনে বন্দি বিনিময় চুক্তির যে কূটনীতির উপর বেশি জোর দিচ্ছে। তাদের ভাষ্য, শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব।
বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় জানালেন মঈন খান। বিডিআর বিদ্রোহের দিন কি কি হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানালেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ। বৃহস্পতিবার মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে সবকিছু তুলে ধরেন। ভিডিও শুরুতে জুলাই আগস্ট মাসে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, ছাত্র জনতার যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিলখানায় বিডিআর বিদ্রোহের 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি, কারণ অনেক জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। মঈন ইউ বলেন, সেদিন 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে 7:30টায় সেনা সদস্যদের বা সেনা সদস্যদের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমার কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করেন, এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরো বলেন, এরপর আমি বিডিআর এর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্ক কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই সেখানে ব্যস্ত হয়ে পড়ি। সেখানে 9:30টায় তার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মঈন ইউ আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানান। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। এই সম্পর্কে পিএসওএফডি জেনারেল মোবিনকে অব্যাহতি করা হয়। তিনি আরো বলেন, 9:47 ডিজি বিডিআর কে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পিছনে দাঁড়ায়। এরপরে বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলোই সবাই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মঈন ইউ আহমেদ বলেন, 9:54 আমায় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এই সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। সেক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন অফিসার যাত্রা শুরু করেন। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট, লান্সার, মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11:46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলে মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যেই ডিজি, ডিডিজি, কর্নেল আনিস, কর্নেল কাইসার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগে। এই সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান, 11:45 দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছে। বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরো বলেন, আমি যমুনায় যাবারও ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন এবং অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তার সাধারণ ক্ষমা চাই।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি, তখন আমি তাকে বলি অনেকে নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।